স্বাগত আপনাদের সকলকে অঙ্গন বেলগড়িয়ার ইউটিউব চ্যানেলে। আজ আমরা হাজির হয়েছি অঙ্গনের দরবারে অনুষ্ঠানটিকে নিয়ে। আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তার নামটা এইভাবে বলবো না, তার পরিচয়টা একটু অন্যরকমভাবে আপনাদের সঙ্গে করানোর চেষ্টা করছি। তার কার্যকলাপ, তার জার্নি, সমস্ত কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। তারপরে নিয়ে আসবো আমাদের সেই বিশিষ্ট অতিথিকে অঙ্গনের দরবারে। আমাদের অঙ্গনের দরবারে শুভেন্দু মজুমদার বিশিষ্ট অভিনেতা, নাট্য পরিচালক, থিয়েটার কর্মী, ইছাপুর আলেয়া নাট্য দলের কর্ণধার। আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি, ওই তথাকথিত বাবু, আপনি, এইগুলো কিন্তু আমি তোমাকে বলবো না। আমি একদম শুভেন্দু কাকু, ছোটবেলা থেকে যেটা ডেকে এসেছি সেটা ডাকবো। আচ্ছা শুভেন্দু কাকু, তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করবো, তোমার থিয়েটারের জার্নি এটা শুরু হলো কিভাবে, মানে কবে থেকে? এটা আমার ফার্স্ট কোশ্চেন। জার্নিটা কিভাবে বলবো, জার্নি আমার 10 বছর থেকে, 10 বছর বয়স থেকে আমার থিয়েটারে জার্নি শুরু হয়। স্কুল থেকে, স্কুলে শুরু করেছিলাম, যেমন হয় স্কুলে যেমন নাটক হয়। কোন স্কুল ছিল ওটা? আমাদের ছিল ব্রজমোহন বঙ্গ বিদ্যালয়, এই ইছাপুরে, শ্যামনগর, এই আমাদের এই নবাবগঞ্জ। অ্যাকচুয়ালি ইছাপুর নবাবগঞ্জ আমাদের এরিয়াটার নাম। নবাবগঞ্জ বলে একটা জায়গা আছে যেখানে আমাদের বাড়ি। নবাবগঞ্জে একটা স্কুল আছে, সেটাকে চলতি কথা পাঠশালা বলা হতো, পাঠশালা। কিন্তু পরে নামকরণ হয় যে উচ্চ প্রাথমিক বঙ্গ বিদ্যালয়। ওইখানে আমার শুরু, 10 বছর বয়স, ক্লাস 4-এ পড়ি। তাছাড়াও যেটা হলো সেটা হচ্ছে যে ছোটবেলা থেকে, খুব খুব ছোট থেকে আমার বাড়িতে থিয়েটারের একটা চল ছিল। আমার বাবা, আমাদের ক্লাব ছিল। ক্লাবে তখন তো, ক্লাব বলতে এখন যেটা বুঝি সেরকম ক্লাব তো নয়। ক্লাব মানে একটা সাংস্কৃতিক সংস্থা, আর সাংস্কৃতিক কাজকর্ম সবসময় হতো। সেইটা আমার ভেতরেও কিছুটা ইনজেকশনের মতো ইনজেক্ট করা হয়েছিল, বা আমার ইনজেক্ট হয়ে গিয়েছিল। যে তখন ক্লাব মানে একটা এমন একটা জায়গা যেখানে কিছু সাংস্কৃতিক কাজকর্ম হবে, থিয়েটার হবে, গান বাজনা হবে ইত্যাদি। তো সেরকমই একটা ক্লাব ছিল আমাদের পাড়ায়। সেখানে বাবা কাজ করতেন। আমি ছোটবেলা মানে জ্ঞান হয়ে দেখছি বাবা থিয়েটার করছেন, এবং সেটা শৌখিন থিয়েটারই বলা যায়। কিন্তু আলটিমেটলি যেটা আমার দেখে মনে হতো যে বাবা বা যাদের নিয়ে কাজ করছেন তারা কেউ শৌখিন নয়। বিশেষ করে আমার বাবাকে কখনো শৌখিন মনে হতো না, এত প্যাশনেট ছিলেন, এত প্যাশনেট। আমার দেখে মনে হতো একটা মানুষ খুব সিরিয়াস একটা বিষয় নিয়ে, ভীষণ সিরিয়াস। একটা সিরিয়াস মানুষকে দেখে দেখে বড় হয়েছি, স্কুলে অভিনয় করেছি। তখন ওই যা হয় আর কি, বাবাকে দেখে দেখে লুকিয়ে লুকিয়ে রিহার্সাল দেখতাম, দেখে দেখে শিখতাম, শিখে নিজেই নাটক লিখতাম, নিজেই। আমাদের ওই বয়সে ক্লাস 7 পড়ি, 6, 7, 8 এরম সময় ওই আমাদের সমবয়সী ছেলে মেয়েদের জুটিয়ে নিয়ে আমি প্রায় ওই কর্ণধারের মতো সব করাতাম। যেহেতু আমার বাবা করছে, তা আমার ভেতরে একটা কোথাও একটা রক্তের চাপ ছিল, ওই হ্যাঁ আমি এটা কিছু করি, আমি এটা কিছু, আমার ভেতরে সেই ট্যালেন্টটা আছে। বাবা উৎসাহ দিয়েছে। আচ্ছা শুভেন্দুবাবু, তুমি জীবনের প্রথম কোন নাটকে অভিনয় করেছো? মানে ওই প্রথম প্রথম মানে স্কুল, সেটা কি নাটক? অবাক জলপান। অবাক জলপান, সেটা সবাই করে।
আচ্ছা, নির্দেশনার কাজ প্রথম কোন নাটকে করেছো? এইটা বলা বড় মুশকিল। ছোটবেলায় ওই যে বললাম, আমি ছোটবেলায় ওই যে বাবাকে দেখে দেখে শিখতাম। বাবা অ্যাকচুয়ালি আমার দীক্ষাগুরু। আচ্ছা, প্রথম শিক্ষাটা তো বাবার থেকেই, বলা যায় শিক্ষাগুরু। দীক্ষাটা পরে অবশ্য অন্য মানুষ আছেন, অসীম ত্রিবেদী, তার দ্বারা আমি প্রভাবিত হই এবং এইরকম সিরিয়াস থিয়েটারে আমার প্রবেশ ঘটে। তার আগে পর্যন্ত ছিল আমার শখের থিয়েটার। আচ্ছা, শখ করে করছি বা ভালো লাগে তাই করি, ভালোবাসি তাই করি, যেটা বাবা করতেন। আচ্ছা, আরেকটা কথা যেটা তোমায় জিজ্ঞাসা করবো, এই ধরো তুমি যে বললে অবাক জলপান, এই নাটকটা তুমি প্রথম স্কুলে মঞ্চে অভিনয় করেছো। তো আমরা যেমন জানি প্রথম মঞ্চে অভিনয় এটা বিশাল ব্যাপার। তো সেই প্রথম যে তুমি মঞ্চে অভিনয় করছো, তোমার ফার্স্ট এই যে থার্ড বেলটা পড়বে তার আগের মুহূর্তটা একটু জানতে চাই। কিরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে? কিরকম বলতো, এরকম না, ওই বয়সে না কোনো আমার ভয়টাও তো কিছু ছিল না। আচ্ছা, ওই বয়সে তো খেলছি আমরা, খেলার মধ্যে দিয়ে নাটক। বয়স আমার 10 বছর বয়স, তখন ক্লাস 4-এ, কি 9:30 হবে বা 10 হবে। তো ওই সময় ওই ভয়টা আমাদের কাউকে গ্রাস করে না। আচ্ছা, যে ভয় হয় তখন যখন মানুষ বড় হয়, ভয়টা কি সেটা যখন সে জানতে পারে তখনই তার ভয় হয়, তার আগে পর্যন্ত ভয় হয় না। আমার তো এই ভয়টা নেই, আমি জানি না, আমি তো খুব মজা আনন্দ করছি। আমরা যতজন ক্যারেক্টার ছিলাম সব বন্ধু বান্ধব, তাদেরকে আমার বাড়িতে নিয়ে রিহার্সাল করিয়েছি, স্কুলে করিয়েছি, বাবাকে বলেছি একটু দেখে দিন, বাবা দেখে দিয়েছে। আচ্ছা, ওইটা কি নির্দেশনা তুমি দিয়েছো? না না না, আচ্ছা, নির্দেশক অন্য একজন ছিলেন, কিন্তু আমি ওই স্পেশাল ক্লাসের মতো, স্পেশাল ক্লাস হয় এই আমার বাড়িতে চলে আসবি ওই বয়সেই। তো এসে আমার বাড়িতে রিহার্সাল হয়েছে, আর বাবাকে দেখিয়েছি, বাবা দেখুন তো ঠিকঠাক হয়েছে কিনা, ঠিকঠাক করে দিয়েছি। আচ্ছা শুভেন্দু বাবু, আমি ব্যক্তিগতভাবে যতদূর শুনেছি বা যতদূর জানি, তুমি বেসরকারি কর্মচারী ছিলে বহুদিন, ঠিক আছে? 28 বছর। 28 বছর বেসরকারি কর্মচারী ছিলে। কিন্তু আমার কাছে প্রশ্ন এটা, তুমি বেসরকারি জায়গায় কাজ করে থিয়েটার, তখন ইছাপুর আলেয়া মানে একদম স্ট্রাগল করছে এবং প্রচুর শো করছে ইছাপুর আলেয়া। মানে পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে এমন কোনো জায়গা বাদ নেই যেখানে ইছাপুর আলেয়া পৌঁছে যায়নি। তো সেই বেসরকারি জায়গায় কাজটা সামলে থিয়েটারটা করলে কিভাবে? প্রথম লুকিয়ে। কিরকম একটু একটা কোনো মজার ঘটনা? ঠাকুমা, দিদিমা, মামা, মাসি, পিসি যারা মারা গেছে তাদের নিয়ে তাদের হসপিটালে পাঠানো, হসপিটালে থেকে তাকে হসপিটাল থেকে ফেরত আনা, হসপিটালে বিকেলবেলা দেখতে যাওয়া, ইত্যাদি ইত্যাদি। মানে এগুলো চলতো এইভাবেই, যে একদম প্ল্যান করে নেওয়া হতো যে এই আরম্ভ হয়ে গেল নভেম্বর মাস, পুজোটা শেষ হলো, পুজোয় ছুটি ছাটাতে শোটো করে নিতাম, পালাতে হতো না। কিন্তু যেই পুজোটা শেষ হলো, তার মানে সমস্ত ওই দিওয়ালি শেষ হয়ে যাওয়ার পর, ওটা তো একটা প্রাইভেট কোম্পানি ছিল, আছে অবাঙালি কোম্পানি, তো ওখানে দিওয়ালি পর্যন্ত মোটামুটি আর নজর টজর দিত না। দিওয়ালির পর থেকে আবার কড়াকড়ি হয়ে যেত। তারপর থেকে প্ল্যানিং করা থাকতো যে আমি এই বছরে কাকে কাকে হসপিটালে পাঠাবো আর কাকে কাকে হসপিটাল থেকে ফেরত আনবো। মানে হসপিটালের একটা খাতা করা ছিল। তাহলে ভুলভাল হলে তো মুশকিল করবে, আরে পিছলে সাল बोला था তো फिर इस साल में भी हो गया, এরকম নেবে বলতে হতো। তো ওইগুলো ছিল, এগুলো একটা প্ল্যানিং করেই করতাম। তারপরে দেখলাম আস্তে আস্তে যখন কাজ বাড়ছে আর পেরে উঠছি না, কত মানুষকে মারবো আর কতজনকে হসপিটালে পাঠাবো, তখন দেখলাম যে আমার ওই কাজ করার আমার ভীষণ, মানে আমি যে কাজটাই করি না কেন, মানে খেলাধুলো থেকে শুরু করে থিয়েটার, আমি ভালো প্লেয়ার ছিলাম, ফুটবল ক্রিকেটে আমার নাম ছিল প্রচুর। খেলা করতে করতে থিয়েটারে আসা, থিয়েটারে এসে থিয়েটারটা ওইভাবে ভালোবাসা, আমি যেটা করি যখন সেটা খুব মন দিয়ে করি। এবং আমি চাকরিটাও যখন করেছি আমি এত প্যাশনেটলি করেছি, আমি কখনো ভাবিনি ওটা আমার চাকরি, ভাবতাম যে এইটা করলে আমি খেতে পাবো। চাকরি বিষয়টা আলাদা, চাকরি মানে চাকর, কিন্তু আমি মনে করতাম এই কাজটা আমার নিজের, আমি যদি এই কাজটা করি তবে আমাকে এরা ভালোবাসবে, আমার পদোন্নতি হবে, ইত্যাদি ইত্যাদি, যা যা হয় একটা প্রাইভেট অফিসে। তো সেইভাবে আমি যখন কাজটা করছি, করতে করতে দেখলাম যে আর লুকোনো যাবে না, এবার আমি নিজেকে এক্সপোজ করলাম। আমি বলে দিলাম, স্টেপ বাই স্টেপ বললাম। তো বলার পরে ওরা কিছুটা মানলো, কিছুটা মানলো না। कैसे होगा यार, तुम उसको पैसा मिलता है? আমি বললাম হ্যাঁ, না বললে পেতাম না, আমি পেতাম না, আমি জানি। তা আমি বললাম হ্যাঁ,
बोले कितना पैसा? अच्छा पैसा मिलता है। अच्छा पैसा मिलता है, ठीक है, जब मिलता है तो चलो ठीक है, लेकिन काम नहीं, काम का तो कोई आप सोचिए मत, কাজ আমি ঠিকঠাক করে দেবো, কাজ আমি ঠিকঠাক করব, শুধু তাই না ওভার করব, মানে আমার যা যেগুলো করণীয় নয় সেগুলোও করব, প্রোভাইডেড আমাকে কিন্তু এইগুলো করতে হবে। এবং তারা আস্তে আস্তে অ্যালাউ করলো। এবং শুধু তাই না, খুব মজার বিষয় হয়েছিল তখন ওই দু একটা টেলিফিল্মে কাজ করেছিলাম। আচ্ছা, তো এবার আমি এবার রাত্রিবেলা টেলিফিল্ম হবে, তা ফোন করলাম একদিন যে আজ রাত্রে ওই চ্যানেলটা খুলো, ও তো বাংলা চ্যানেল বোঝে না ওরা, তাহলে ওই চ্যানেলটা খুলো, ওই চ্যানেলটা খুললে আমাকে দেখতে পাবেন। তো খুলেছি, খুলে আমাকে দেখতে পেয়েছে, দেখে খুব আনন্দ। আর তখনকার দিনে এখন যে এত যে ওয়েব সিরিজ জানা জানা এসব ছিল না, তো তখন খুব কম ছিল। কিন্তু একটা সময় এসে মনে হচ্ছিল যে আমি বোধহয় থিয়েটারটা, মানে এই 28 বছর চলে যাওয়ার পর আমার মনে হচ্ছিল যে আর চাকরি করবো না, পারছিলাম, দুটো সামলানো সম্ভব খুব মুশকিল হচ্ছিল। আস্তে আস্তে রেপার্টারি হয়ে গেলাম। এই রেপার্টারি হয়ে যাওয়াটাও কিন্তু মানে কোথাও বলা যায় একটা থিয়েটারের আমার মনে হয় নিশ্চয়তা, কিন্তু পরে পরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে চাকরি ছাড়াটা অনিশ্চয়তাই বটে, চাকরি ছাড়া উচিত হয়নি। তার সঙ্গে এটাও করা যেতে পারতো, কিন্তু বোকা আমরা, বোকা অনেকেই, আমার সাথে তোর বাবাও চাকরি ছেড়ে দিয়েছে, তো আমরা ওই বোকামি করলাম। পরে বুঝলাম যে এটা বোধহয় বোকামি হয়ে গেল। আমাদের জন্য কেউ নেই অ্যাকচুয়ালি, আমরা আসলে স্বঘোষিত, আমরা সমস্যাটা তো ওই জায়গায়। সেই প্রসঙ্গ আসলে আমি পরে আবার। আচ্ছা আচ্ছা শুভেন্দু বাবু, এই যে সরকারি অনুদান, ইছাপুর আলিয়া সরকারি অনুদান পাওয়ার বহুদিন আগে থেকে নাটক করতো এবং এখনো তারা নাটক করে, ঠিক আছে? তো এই যে সরকারি অনুদানটা তোমরা পাওয়ার আগে তুমি দলটাকে হ্যান্ডেল করতে কিভাবে, মানে দলের ইকোনমিক্যাল কন্ডিশনটা? আসলে আমাদের এই থিয়েটারটা না, এর কোনো অর্থনীতি হয় না, কোনো অর্থনীতি নেই। সবাই আলোচনা করছে, ইদানিং অনেক সেমিনার হচ্ছে যে থিয়েটারে অর্থনীতি। আমার মনে হচ্ছে এই কথাগুলোর মধ্যে কিছু সারবত্তা নেই। যে থিয়েটারটার জন্ম আমাদের দ্বারা হয়েছে, বা যে থিয়েটারের জন্ম হবার পর আমরা ঢুকেছি, এটা স্বঘোষিত থিয়েটার। আমাকে সরকার বলে দেয়নি যে তুমি থিয়েটার করো, তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দিলাম তুমি থিয়েটারটা করো, বলিনি। কিন্তু তাহলে আমি নিজের ইচ্ছায় নিজে সাংস্কৃতিক কর্মী হলাম বা আমি থিয়েটার করলাম, তাহলে আমি করলাম, আমাকে তো কেউ অ্যাপয়েন্টমেন্ট দিল না। তাহলে আমি সরকারের কাছে দাবি করতে পারি কি এটা আমায় দিতে হবে, হয় না। তাহলে আমি যেটা করতে পারি আবেদন করতে পারি। আমরা বোধহয় এই কোনো একটা জায়গায় গুলিয়ে ফেলছি নিজেদের, আমরা এখন সরকারের এগেনস্টে গিয়ে দাবি করছি, অধিকার দাবি করছি, কিন্তু কে অধিকার দিয়েছে আমার? আমি তো নিজের মালিক, আমি তো নিজে চেয়েছি আমি থিয়েটার করব। সরকারকে আমি বলেছিল কখনো? আর ধর সরকার, কেন্দ্রের সরকার যে আছে, তারা তোমায় বলেনি, লিখে দেয়নি, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়নি যে তুমি রেপার্টারি করো, তোমাকে আমি মাইনে দেবো, বলেনি। আমি নিজেকে নিজে প্রমাণ করেছি যে আমরা রেপার্টারি করার যোগ্য, প্লিজ আমাদের অনুদান দেওয়া। আচ্ছা, এটা আবেদন। উনি মনে করলেন হ্যাঁ আমি তোমাদের দেব, দিলেন। এবার যদি মনে হয় না তোমার কাজ সাফিসিয়েন্ট নয়, আমি দেব না, কিছু বলার নেই। আমি কি দাবি করব, কোন আন্দোলনটা করব? তাহলে তো এই আন্দোলন অনেক আগে থেকে হওয়া উচিত ছিল। আমি থিয়েটার শুরু করেছি 90 দশক থেকে, আমি 22 বছর থিয়েটার করার পর রেপার্টারি হয়েছি। এখন অনেক দল আছে যারা, এটা বিতর্কিত কথা হয়ে যায়, এই অনেক দল নতুন হচ্ছে যারা হয়েই রেপার্টারি হচ্ছে। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা তো তারা কাজ করছে বলে হচ্ছে, আমি ধরে নেব তারা করছে, ভালো কাজ করছে, তারা রেপার্টারি হচ্ছে। আমাদের সময় না এই ব্যাপারটা ছিলই না, আমরা খুব প্যাশনের সঙ্গে কাজ করতাম, ইমোশনটা ছিল। আমরা রাতের পর রাত, তোরাও মানে ইনক্লুডিং মানে আমার সমসাময়িক অঙ্গন, আমরাও দৌড়চ্ছি, ওরা দৌড়চ্ছে, একই ট্রেন, লাফিয়ে উঠলাম, পিছন দিক দিয়ে ও উঠলো সাইড দিয়ে, এইভাবে আমাদের সাথে আলাপটা হয়েছিল আর কি। কিন্তু আগে তো আলাপ থাকে না। আস্তে আস্তে যখন আলাপ হচ্ছিল তখন আমরা বুঝছিলাম যে আমাদের রাস্তাগুলো প্রত্যেকটা দলের এক, সবাই কিন্তু প্যাশন দিয়ে থিয়েটার করছে, কেউ প্রফেশন ভেবে কেউ কাজটা করছে না, একদম তার ফিলোসফিক্যাল জায়গা থেকে করছে। কেউ ভাবছে না এটা করে আমি রোজগার করব। এইটা হয়ে গেল এখনকার সঙ্গে তফাৎ।
আমি দোষারোপ করছি না কাউকে, আমরা ওইভাবে থিয়েটার করেছি। এখন ধারা পাল্টেছে, আমরা প্রজন্মকে মানবো যে হ্যাঁ তারা থিয়েটারটা অন্যরকম ভাবে ভাবছে, ভীষণ অ্যাপ্রিসিয়েশনের জায়গা, যে অ্যাপ্রিসিয়েট করবো আমরা যে হ্যাঁ নিশ্চয়ই থিয়েটারটা তো এইভাবে আমরা ভাবতে পারতাম, তখন আমরা ভাবিনি। আমরা তখন খুব ফিলোসফিক্যাল জায়গা থেকে, প্যাশনের জায়গা থেকে থিয়েটারটা করে যাচ্ছি, প্রত্যাশাহীন, কোনো প্রত্যাশা নেই আমাদের, একদম আনন্দ মজা, চলো চলো থিয়েটার থিয়েটার, আন্দোলন আন্দোলন আন্দোলন, এই কাজটা করছি। আমাদের ভেতরে কিন্তু ওইসব ব্যাপার স্যাপার ছিলই না, যে এটা দিয়ে ওটা হয়, এটা দিয়ে ওটা হয়। কিছু কিছু দলের হয়তো ছিল, তারা ওইভাবেই থিয়েটারটা শুরুই করেছিল ওইভাবে তখন, কিন্তু আমরা কিন্তু ওটা ভাবিনি। এইটা তাদের সঙ্গে আমাদের তফাৎ হয়েছিল। হলেও এখন যারা থিয়েটারে আসছে তাদের কাছে আমার মনে হয় তারা নিশ্চয়ই এটা ভেবে আসছেন যে তারা এইটা দিয়ে ভবিষ্যৎ গড়বে, তারা ভবিষ্যতের কথা ভাবছেন যে আমরা এই থিয়েটারটা করে বাঁচবো, থিয়েটারটা করে আমরা জীবিকা করব, ভীষণ অ্যাপ্রিসিয়েশনের জায়গা। কিন্তু আমার মনে হয় যে আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার, আমাদের দেশের যে ইনফ্রাস্ট্রাকচার বা আমি রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার বলছি, এটা কিন্তু সবসময় পরিপন্থী, সব সময়। বলতে বাধা নেই, গ্রান্টের কথা তুললি ৬,০০০ টাকা সরকারি অনুদানে, ৬,০০০ টাকা কি হয়? এখানে তো দল চালাবার জন্য, দল ম্যানেজ করার জন্য তো কোনো অনুদান দেওয়া হয় না। তাহলে এই ৬,০০০ টাকা অনুদান পেল আমার দলে ২৫টা লোক, পেল কজন শুরুতে? 1+2, অথচ ওই সময় আমার কজন লোক? ২৫ জন। কাকে রাখবো কাকে ছাড়বো, আমি তো বিপদেই পড়ি। তখন আমরা ঠিক করলাম যে ঠিক আছে বাবা, একদম ইমিডিয়েট যাদের একদম চলছে না তাদেরকে আমরা বিবেচনা করলাম। এইভাবে শুরু হয়েছিল। কিন্তু ২২টা বছর মানুষ বলে, অনেকেই সমালোচনা করছে যে গ্রান্টের জন্য অভিনয় করি বা গ্রান্টের জন্য থিয়েটার করি, এটা সর্বৈব মিথ্যা। আমাদের মতো দল যারা আমার ইন্টারভিউ নিচ্ছে, আমরা কিন্তু একদম সমসাময়িক, শুধু সমসাময়িক নয়, আমরা কখনোই ভাবিনি যে গ্রান্টের জন্য থিয়েটার করছি। আমরা ভেবেছি থিয়েটারের জন্য গ্রান্ট, একদম উল্টো। এখন কিভাবে থিয়েটার হচ্ছে, এই ইনফ্রাস্ট্রাকচারে আমরা বিশাল কিছু করে ফেলতে পারবো, প্রত্যাশাহীনভাবে থিয়েটার করে গেছি। ধরো তোমার গ্রুপ থেকে যদি কেউ সিরিয়াল বা ফিল্ম, মানে টেলিভিশনে নিয়মিত অভিনয় করে থিয়েটারটা করতে চায়, তুমি তার সাথে কিভাবে ট্রিট করবে? আমি তো একটাই বুঝি, সেটা হচ্ছে যে সে কিভাবে করবে এটা তার বিষয়। যদি করতে পারে করবে, কিন্তু আমার শিডিউলটা আমার শিডিউল। আচ্ছা, আমি এখন 7 দিন দলে বসে, আমি তাকে নাও বলতে পারি ঠিক আছে আমাকে 7 দিন দরকার নেই। আচ্ছা, তুমি স্টিপুলেটেড যে আমার দলের টাইম, আমি সকাল থেকে ঢুকি রাত্রি পর্যন্ত থাকি, সেটা আমি কাউকে বলি না আমার মতো হয়ে যায়, বলি না, কারণ এই ইনফ্রাস্ট্রাকচারে বলা যায় না, বোকামি হবে, বলে তুমি আমার জীবন খারাপ করেছো। তুমি তোমার মতো করো না, তুমি তোমার মতো কাজকর্ম করে এসো, তোমার যা আছে চাকরি বাকরি যা যা তোমার আছে সব করে ফেলো, করে কিন্তু আমার যে সময়, সেই সময়টা তোমাকে আসতে হবে। আচ্ছা, যদি দেখা গেল তোমার সেদিন শো আছে না, এটাই সমস্যা। ওই যে বলতে গিয়ে বলি, এটা হয়েছে আমাদের ঘটনা। কারণ আমাদের যেভাবে শো হয়, আমি তাদেরকে বলি যে দেখ, 2 নৌকায় পা দিস না। তুই যদি সিরিয়াল করতে চাস বা ওই জগতে তুই দাঁড়াতে চাস, ওয়েলকাম, আমার দলে তুই আছিস ভেবে নে, তোর সঙ্গে আমার সমস্ত সম্পর্ক থাকবে, সম্পর্কটা ভালো থাকবে, তুই তোর মতো করে যদি কাজ করিস আমার কোনো আপত্তি নেই। কিন্তু তুই 2টো নৌকায় পা দিয়ে তুই না পারবি সিরিয়াল করতে আর না পারবি থিয়েটার, কারণ তখন তুই কাকে ডেট দিবি? আমি এই কন্ডিশনটা তাকে দিতে পারি যে ভাই, যে ডেটটা তুমি আগে পাবে, প্রথমে পাবে, সেই ডেটটা তুমি কমিটেড হও, আমার কোনো আপত্তি নেই। যা আমি তোমাকে সিজনে বলে দিলাম এই ডেট আমার কিন্তু শো আছে। এবার তুমি কিভাবে করবে সেটা একদম তুমি ঠিক করে নেবে, যে এই ডেটগুলো আমি শুটিং করবো, সেটা হতে পারে। অথবা এটা হতে পারে যে না দাদা পেরে উঠছি না, আমি ওটাই করে করো, আমার আপত্তি কিছুটা নেই। কিন্তু আমার মনে হয় তার জন্য এবং আমাদের জন্য 2টো কুলি ডুবে না যায়, সে 2টো কুল ডুবিয়ে দেবে, কারণ সে নিজেকে পারবে না। সে কেন বলতো, সে মনে কষ্ট পাবে, এই আমার জন্য দলটা বসে যাবে, এটা একটা আরো ভাবে যা, এর জন্য আমার রোজগারটা হবে না, তাহলে যাবেটা কোথায়? সে তো নিজেই দ্বন্দ্বের মধ্যে পড়বে। আর আরেকটা প্রসেসও আমার আছে, সেটা হচ্ছে যে আমার 2টো করে কাস্টিং আছে। আমি যদি মনে করি যে এই ছেলেটির প্রয়োজন এবং দলে ভীষণ উপযোগী,
তাহলে সেক্ষেত্রে ওটা করতে হবে যে ঠিক আছে তুমি করো, একটা সাবস্টিটিউট রইলো, সে নয় করবে। আচ্ছা, এইভাবেও হতে পারে। কিন্তু আমার এখনো এরকম ঘটনা ঘটেনি। কিছু ঘটেছিল সামান্য কিছু, তাকে আমি পরিষ্কার বলেছি, দেখ ভাই এটা পারবি না, দুটো কাজ করা যাবে না, কারণ তুমি যদি ওইখানে স্ট্রাগল করো তাহলে ওখানে তোমাকে প্রচুর সময় দিতে হবে, আর এখানে এটা স্ট্রাগল, থিয়েটারের জন্য স্ট্রাগল, কিন্তু কোনো প্রত্যাশা করে এসো না, পারবো না দিতে, পারা যায় না। সেটাই, আমার কোনো আপত্তি কিছু তো নেই, আমার কাছে ওটাও একটা মিডিয়া, এটাও একটা মিডিয়া। শুভেন্দুবাবু, একটা নাট্য দলের নাট্য উৎসবের আয়োজন করাটা মানে তুমি এটাকে কিভাবে দেখো, মানে কতটা প্রয়োজন? হ্যাঁ, ভীষণ প্রয়োজন। বিশেষ করে আমি যেভাবে থিয়েটারটা করি, আমার যে বলা যায় যে ফেস্টিভ্যালটা হয়, আমি খুব জেলার লোক, তো জেলার দল নিয়ে মূলত করি। কিন্তু একটা ব্যাপার ঘটে, সেটা হচ্ছে যে জেলার থিয়েটারে আমরা তো কোনো বক্স ব্যবহার করি না, আমরাই বক্স, আমরাই প্যাঁটরা, আমরাই বাক্স, আমরাই সব। তো আমাকেও যেমন সেটে হাত লাগাতে হয়, সেট তৈরি করতে হয় এই বয়সেও, আমার ছেলে মেয়েরা যখন করে, আমরাই তাহলে বক্স, সে কমতে কিসের। তো আমাদের থিয়েটারে না ওই যেটা এখন চলে মিডিয়া যাকে মানে প্রিন্ট মিডিয়া বল বা টেলিমিডিয়া বল বা যে কোনো মিডিয়াই আসলে কাউকে কেউ ফেমাস করে দেয়, মানে জনপ্রিয় করে দেয়, মানে যাকে সেই মিডিয়াটা জনপ্রিয় করে দিল সেই বক্স হয়ে গেল। আসলে সে কি জানে না জানে সেটা তো আর সাধারণ মানুষ দেখতে চায় না। মিডিয়া বলেছে অমুকে অমুক, সবাই দেবশঙ্কর হবে না, সবাই অনির্বাণ হবে না, এরা একদমই এরা কমপ্লিট একজন অ্যাক্টর, এরা অনেক ভালো ভালো অ্যাক্টর আছে, তা বলছি না, কিন্তু আমরা যারা অনেকেই ভাবছি ওখানে গিয়ে মেরে দেবো, ওখানে গেলেই অমুক হয়ে যাবে। আসলে যে মেহনতটা করতে হয়, ওরা যে মেহনতের মধ্যে দিয়ে, যে শ্রমের মধ্যে দিয়ে এই এতটা পথ পরিক্রম করে তারপরে ওই কাজটা করেছে, যে ফেমটা আজকে পাচ্ছে। এবার ফিল্ম মিডিয়াতে তো খুব হাস্যকর লাগে যখন দেখি যে উঠতি নায়ক বা নায়িকাদের বলছে এরা বক্স অফিস, তখন মনে হয় যে আমরা কিছুই না। তো যাই হোক, আমাদের এইটা একটা সমস্যা আমাদের থিয়েটারে। তো জেলা থিয়েটার মানুষ দেখতে আসবে কেন? কারণ মানুষকে তো ওইভাবে আমরা শিক্ষিত করতে পারিনি। মানুষ কে আছে রে, এখনো তাই, এখন তবে আলেয়া এই ব্যাপারটা কাটাতে পেরেছে। আলেয়ার ফেস্টিভ্যাল হিসেবে একটা বলা যায় কি কোট আনকোট তৈরি হয়েছে আলেয়ার ফেস্টিভ্যাল। এখন আর বলে না যে এখানে সৌমিত্র চট্টোপাধ্যায় আসছে, এই তোমাদের কি দেবশঙ্কর আসছে, এই তোমাদের কি অনির্বাণ আসছে, আর বলে না, একটা সময় বলেছে। কিন্তু আলেয়ার ফেস্টিভ্যালের একটা মান তৈরি হয়েছে, সেখানে বলে আলেয়ার ফেস্টিভ্যাল, সেখানে সৌমিত্রবাবু আসতে পারে, সেখানে আমার ঝাড়গ্রাম থেকে দল আসতে পারে, সেখানে আমার বহরমপুর থেকে দল আসতে পারে, সেখানে আমার কোচবিহার থেকে আসতে পারে। ওরা বুঝেই নিয়েছে মানুষ যে এইখানে এসে ফার্স্ট হচ্ছে ওইখানে একটা কাউন্টার আছে, ওইখানে গিয়ে টিকিটটা কাটতে হবে, তারপর আমাকে হলে ঢুকতে হবে। এই যে প্র্যাকটিসটা তৈরি হয়েছে কিন্তু বলা যায় একটা কৌশল, আমি কৌশল নিয়েছিলাম। কিরকম? যে আমার জেলার দল, আমার 5 দিনের ফেস্টিভ্যালে জেলার দলের 10টা নাটক, একদিন একটা বড় নাটক, সেটা দেবশঙ্কর হতে পারে, সৌমিত্রবাবু হতে পারে, কি ইয়ের হতে পারে, চারকার হতে পারে। হলে যেটা ঘটলো, নান্দিকার এসছে ফুল হাউস, মেঘনাথ দা এসছে ফুল হাউস, বিজন দা এসছেন ফুল হাউস। এই যে প্রথম দিন ফুল হাউস হয়ে গেল, এই যে আরে বাবা সৌমিত্রবাবু পুরো টিকিটটা বিক্রি হয়েছে, কিন্তু পরের দিন কত লোক আসবে না, 80% তো আসবে, পরের দিন 70% নেমে গেল, 70% তো এলো। এবার 70% পরের দিনের নাটকটা দেখে বললো বাবা এত ভালো নাটক, এবার প্রথম দিন তো আমি সৌমিত্রবাবুর নাটকটা দেখেছিলাম, তার থেকে তো এটা ভালো হলো, প্রচারটা দিল আমায়। এইভাবে প্রচার পেতে পেতে আজকে কিন্তু আলিয়ার ফেস্টিভ্যাল বললে, আমি যদি বলি আলিয়ার ফেস্টিভ্যাল, আমি 300, 350, 400 লোক আসবে। আচ্ছা, এই যে একটা ওই কথা মাঝখানে উঠেছে বা হয়তো এখনো কম বেশি চলে, এই গিভ এন্ড টেক থিয়েটার, মানে তুমি আমার উৎসবে এলে পরে আমি তোমার উৎসবে যাব না, এটা আমি বিশ্বাস করি না, এটা বিশ্বাস করি না। এতদিন পর্যন্ত যা থিয়েটার আমরা করে এসেছি, অনেক থিয়েটারের দল করায়, উৎসব করে, তারা আমাদের প্রযোজনের জন্যই ডেকেছে, আমি এটা বিশ্বাস করি। কারণ তারা কখনো বলেনি যে তুমি আমার এখানে এসছো আমাকে নেবে না,
বা আমি তোমাকে ডাকছি ভাই আমাকে নিতে হবে, বলে না। কারণ ওটা ওটা একটা সময় বলতো, হয়তো আমি এখন যদি থিয়েটার শুরু করতাম তাহলে হয়তো বলতো, এখন এই বিষয়টা এসছে। কিন্তু আমরা যখন করছি, এবং আজকে আমাদের এই যে আমার 30 বছর হলো, এই 30টা বছর হওয়ার পরে কেউ এখন বোধহয় কি বলবো, সাহস বলবো বা সংকোচ, চাইবাটা কিছুতে বলে না যে শুভেন্দুদা তোমার নাটকটা নিলাম আমাকে নিও, এই সাহসটা বা এটা করে না এখনো। কারণ আমাকে তুমি নিয়েছো আমার কাজ প্রযোজনার জোরে। হ্যাঁ, আমি 30 বছর ধরে তো আর অন্য কিছু করিনি, থিয়েটারটাই করেছি। ন্যাচারালি তুমি আমায় ডেকেছো তো এই কারণে, আর হচ্ছেও না। কিন্তু এখন একটা ট্রেন্ড চলছে, আমার মনে হয় যে এইটা আমাদের নিজেদের মধ্যে হওয়া উচিত। কিরকম, আমরা খুব শীঘ্রই একটা সমস্যার শিল্পী সমন্বয়ে আমরা একটা উদ্যোগ নিয়েছি। সেখানে যে সমস্ত দল, নিয়মিত নাট্য চর্চা করে যারা, তাদের মধ্যে একটা গিভ অ্যান্ড টেক হচ্ছে। আচ্ছা, গিভ অ্যান্ড টেকও বলবো না, হিসিস হুজুস বলা যায়। মানে কি এটা আমরা অর্গানাইজ করবো আফটার কোভিড হচ্ছে তো? আফটার কোভিড কি জানি না, নভেম্বর থেকে শুরু হচ্ছে। নভেম্বরের 18 তারিখ থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। গৌডাঙ্গা নকশায় প্রথম আমাদের উৎসব, মানে বিচিত্রাতে উৎসব। এবং নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এইভাবে আমাদের প্রত্যেক মাসে বিভিন্ন জায়গায় 5 দিন 6 দিন করে একটা থিয়েটারের ফেস্টিভ্যাল হবে। আর এই ফেস্টিভ্যালটা আমরা অর্গানাইজ করছি যে যার পয়সায় করবে, শুধু হোস্ট দল যারা হবে, যারা অর্গানাইজ করবে। যেমন আমার অর্গানাইজিং ক্যাপাসিটি আছে, আমি অর্গানাইজ করলাম, ওখানে দেবাশিস আছে, দেবাশিস অর্গানাইজ করবে, ওখানে ওবি আছে, ওবি অর্গানাইজ করলো, ওখানে সমিত আছে, ও অর্গানাইজ, মানে যেখানকার লোকাল যে গ্রুপটা থাকবে তারা অর্গানাইজ করবে, আর আমরা দেশে থিয়েটারটা করব। নেক্সট কোশ্চেন হচ্ছে যে আমরা দেখে এসেছি যে বেশিরভাগ থিয়েটারই মানে গ্রুপ থিয়েটার পরিবার কেন্দ্রিক, ঠিক আছে? তো তোমার কি মনে হয় সেখানে দাঁড়িয়ে মানে দল চালনা করাটা মানে সুবিধাজনক নাকি অসুবিধাজনক? নেপোটিজম আমাদের এটা একটা প্রচলিত কথা, প্রচলিত হলেও একটা বিষয় কিন্তু আমি খুব বিশ্বাস করি যে নিজের সন্তান ছাড়া, থিয়েটারটা তো আমার পরিবারের মধ্যেই, আমি পরিবার আর থিয়েটারকে কখনো আলাদা করিনি বলেই পরিবারটা থিয়েটারের মধ্যে ঢুকে গেছে। এই যন্ত্রণাটা বুঝবে কে? এই যন্ত্রণাটা বুঝবে তো পরিবারের লোক বা আমার পরের প্রজন্ম। সে যতটা বুঝবে, যদি সে থিয়েটারে থাকে, যদি থিয়েটারে সে ইন্টারেস্টেড হয়, সে যতটা বুঝবে বাবার কষ্ট বা কাকার কষ্ট কি দাদার কষ্ট, এটা বাইরের লোক তো বুঝবে না। এই যে প্রসঙ্গটা তুই তুলেছিলি যে তারা যদি বাইরে কিছু করে, তারা যদি সিরিয়াল করতে চায়, তো সিরিয়াল করলে সে তো দলের হয় না, সে তো তার সিরিয়ালটা ভাবছে, তার এটা থিয়েটারটা ভাবছে। কিন্তু আমার বাড়ির লোককে একমাত্র যে আমার কষ্টটা বুঝবে, কারণ আমার বেড়ে ওঠা, আমার দল নিয়ে সাধনা, দল নিয়ে যে ত্যাগ, সেগুলো আমার বাড়ির লোক ছাড়া কে বুঝবে? আর আমি বিশ্বাস করি এইটাই যে এই কষ্টটা যেহেতু বাড়ির লোক বুঝবে, বা ছেলে বুঝবে, বা পরের প্রজন্ম বুঝবে, এটা কেউ বুঝবে না। আচ্ছা, তার মানে পরিবার কেন্দ্রিক হওয়াটা সুবিধাজনক, অসুবিধার কিছু নেই। তবে আমার দলে কিন্তু এরকম নয় যে আমার ছেলেই সর্বসর্বা এখানে, এরকম নয়। ও বড় হয়ে গেছে, কিন্তু এখনো ওকে সেই প্রায়োরিটি এখনো দিইনি আমি, বা এখনো কিন্তু দলে যে সম্পাদক সে আমার পরিবারের কেউ নয়, বা যে ক্যাশিয়ার বা যে ট্রেজারার সে আমার পরিবারের কেউ নয়। ওইটাই তো আসল, ওইটা নিয়েই তো গন্ডগোলটা হয় চারিদিকে। আমার কিন্তু আমার পরিবারের কেউ না, আমার মিসেস আমার থিয়েটারের সঙ্গে যুক্ত, আমার ছেলে যুক্ত, কিন্তু আমি তাদেরকে কিন্তু এই পদে বসায়ও নি, আর তারা হিসেবপত্র চাইতেও যায় না। কারণ এইটাই প্রথম, মানে যত গন্ডগোল হচ্ছে দলে সব অর্থনৈতিক কারণে হচ্ছে। আনফর্চুনেট অনেক দল বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার। এটা আমাদের কাছে খুব দুঃখের এবং কষ্টের, যে কোথায় যেন আমার মনে হয় যে অর্থনৈতিক কারণেই হয়তো বন্ধ হয়েছে। জানি না, ভেতরটা বলা উচিত নয়, বলছিও না, কিন্তু কোথাও একটা মনে হয় যে এই যে কে দায়িত্ব নেবে, কে দায়িত্ব পাবে, আমার বাড়ির লোক পাবে কি আমার ঘরের লোক পাবে,
কি বাইরের লোক পাবে, এইটা করতে কি কোথাও একটা সমস্যা হচ্ছে। আচ্ছা। ক্ষমতা কিন্তু আমাদের এইটা নেই, কারণ হচ্ছে আমার কাছে কোনো ফান্ড নেই, আমি ক্যাশিয়ার নই, খরচা করে আমার সম্পাদক, হিসেব রাখে তার কোষাধ্যক্ষ যিনি, আমার কাছে কিছুই নেই। এবার আমি যদি দলের থেকে পয়সা লাগে, মানে আমার যদি লাগে যে কোনো পারপাসে, তাহলে আমাকে আবার বলতে হয়, হ্যাঁ গো সঙ্গীতা আমার কিন্তু এত টাকা লাগবে, তা সে অ্যারেঞ্জ করছে, বা তো ও বলে যে তুমি তাহলে অ্যারেঞ্জ করো একটা, তার মানে কি তার জ্ঞাতার্থে হচ্ছে যা হচ্ছে, এরকম নয় আর কি ব্যাপারটা। আমার মনে হয় যদি আমি এই জায়গাটা ট্রান্সপারেন্ট থাকি, পরিবার বলো বাইরের লোক বলো যাই বলো না কেন, আমার মনে হয় না কোথাও কোনো অসুবিধা আছে, কারণ আমি যেভাবে দলটা চালিয়ে এসেছি আমি খুব ট্রান্সপারেন্সি মেনটেন করেছি। আচ্ছা শুভেন্দু ভাই, একটা প্রশ্ন, যেটা হচ্ছে হঠাৎ তোমার মাথায় দল করবে এই ভাবনাটা কেন এলো? তুমি তো এই আজকাল এখন একটা নতুন কথা এসেছে যেটা ফ্রিল্যান্সও অভিনয় করতে পারতে। হ্যাঁ, না, ওই সময় ছিল না। ওই সময় অন্যভাবে ছিল। আমি বলি তোকে একটা ছোট্ট ঘটনা। আমি তখন 2099-2000 সাল, ওই সময় আমি কলকাতার অনেক দলেই গিয়েছিলাম। আমি রমাদার কাছে গিয়েছিলাম, রমপ্রসাদ বণিক, আচ্ছা, শ্রদ্ধেয়, আমার গুরু, খুব ভালো মানুষ। হ্যাঁ, তুই পড়াশোনা করেছিস। আমি গিয়েছিলাম ওনাদের দলে, 2 দিন গিয়েছিলাম। একজন নিয়ে গিয়েছিলেন আমায়। তার কাজের প্রতি প্যাশন থেকে কিন্তু আমার মনে হয়েছে যে থিয়েটার প্যাশন যথার্থই। উনি আমাকে খালি একটা কথা বলেছিলেন, শুভেন্দু আপনি তো ভাই বাইরে থেকে আসেন, আপনি মফস্বলের ছেলে, আপনার কাছে কলকাতায় আসা, চাকরি করা, আমার দলে আসাটা কিন্তু সবসময় কিন্তু একটা কি বলবো, অনেক কিছু অন্তরায় আপনার জন্য, এটা আপনি ভেবে দেখুন। আপনি যদি নিয়মিত দলে নাও আসতে পারেন, আচ্ছা ঠিক আছে সেটাও গেল, কিন্তু যখন আমি শিডিউল করে কাজ করবো সেই শিডিউলে কিন্তু আপনাকে থাকতেই হবে। যদি আপনি আমার শিডিউলে থাকেন তখন কিন্তু আমি অফিস ছুটি থেকে শুরু করে সমস্ত কিছুই করতে হবে। তো আমি তখন ওই অবস্থায় ছিলাম, কিন্তু আমি ওনার কথাগুলো শুনে আমার মনে হয়েছিল যে এই মানুষটা, আমি জানি, মানে আমি দেখেছি, আমি সাক্ষী, উনি শুটিংয়ে ছিলেন। আমাকে যিনি নিয়ে গেছিলেন উনি বলেছিলেন উনি শুটিংয়ে থাকা যেখানেই থাক, উনি 6:15 আগে কিন্তু দলে ঢুকে যায়। এইটা ওনার কিন্তু কাজের প্রতি যে নিষ্ঠা। তো আমি দেখলাম, আমি 6:05 গেছি, আমি কিন্তু গিয়ে দেখলাম রমাদা ভেতরে বসে আছে। এবার আমি ভাবছি যে এই একটা মানুষ বলো 6:45 মধ্যে ঢুকে গেছে। আমি 6:05 সেদিনকে আমার প্রথম ইন্ট্রোডিউস যিনি করিয়ে দিয়েছিলেন তিনি বললেন, এই আমি রমা তোমাকে এনার কথা বলেছিলাম, আমার থেকে উনি বড় ছিলেন, তো এই তোমার কথা বলেছিলাম। তো আমাকে যথেষ্ট জেলার কাজ করি বলে যে সম্মান দিলেন, আমি অভিভূত যে একটা মানুষ, একটা থিয়েটারের মানুষকে কীভাবে সম্মান করেন। বসতে বললেন, উনি আমার কথাগুলো শুনে উনি নিজের কথাগুলো আমার বললেন, বলে না সেদিন এত কথা হয়নি, পরে আর একদিন গিয়ে হলো, সেদিনকে উনি পুরো ডিটেলটা আমাকে বললেন। প্রথম দিন জাস্ট ইন্ট্রোডাকশন হয়েছিল এবং জেলায় কাজ করি, দলের নাম ইত্যাদি জিজ্ঞাসা করেছিলেন। যেদিন আমি পরের দিন গেলাম সেদিনকে কিন্তু আমাকে এই কথাগুলো বললেন। তারপরে আমি ব্যাপারটা থেকে বিরত হয়েছি। শুধু তাই না, আমি কলকাতার অনেক দলের সঙ্গে টুকটাক কাজ করেছি, কিন্তু আমার কখনো মনে হয়নি যে আমি আলেয়া ছেড়ে অন্য কিছু করব। আর আমি কলকাতায় থিয়েটার করতে গেছি তো আলেয়াটাকে ভালো করব বলে, আলেয়াকে উন্নত মানের থিয়েটার করব বলে, আলেয়ার প্রযোজনাগুলো যেন উন্নত মানের হয়, সেই জন্য আমার কলকাতায় যাওয়া। কলকাতায় থিয়েটার করার জন্য আমার যাওয়া নয়। আচ্ছা, এই তফাৎটা আছে। সবাই কলকাতায় থিয়েটার করতে যায়, আর আমি থিয়েটার বলা যেতে পারে আমি শিখতে গেছিলাম। আমি শিখে আলেয়াকে উন্নত করব, এই ভাবনার জন্য আমি ফ্রিল্যান্সার বলো আর যাই বলো, আমি এইখানেই যা হয়েছে। আচ্ছা আলিয়া নিয়ে যায়। আচ্ছা, একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে গ্রামাঞ্চলের থিয়েটার, শহরাঞ্চলের থিয়েটার, এই দুটো থিয়েটারেই মানে তুমি দুটোতেই কাজ করেছো, তো কোন থিয়েটারটা তোমাকে বেশি আকৃষ্ট করেছে? থিয়েটার আসলে এইভাবে বলা যায় না। গ্রামের মানুষ যারা থিয়েটার দেখেন বা ভালো থিয়েটার যদি দেখানো যায়, তো গ্রামের মানুষও আমি দেখেছি যে আমরা সবাইকে বলি না, কলকাতার মানুষ মানেই একটা বেশ বুদ্ধা বা বুদ্ধিজীবী, থিয়েটারে মানে প্রাজ্ঞ, তা নয়। কিন্তু আমি জেলায় বহু মানুষকে দেখেছি যে তারা থিয়েটার সংক্রান্ত বিষয় এবং ভালো থিয়েটারের যে মানুষ, মানে থিয়েটারের পক্ষে যাওয়া মানুষ, এটা কিন্তু গ্রাম বা শহর বলে আলাদা করে ভাগাভাগি করা যায় না।
আর একটা বিষয় যেটা আমার মনে হয় সহজ বিষয়, খুব সহজ করে বলা, সেটা হচ্ছে ধর থিয়েটার কী রকম থিয়েটার হবে। এক্সপেরিমেন্টাল থিয়েটার কি আমি ওই যে পেরিফেরিতে বা যে গ্রামেগঞ্জ বা জেলায় গিয়ে আমরা থিয়েটার করছি সেখানে এক্সপেরিমেন্টাল থিয়েটারটা করব, নাকি খুব সহজবোধ্য মানে শক্ত কথাটা খুব সহজ করে বলা যায় এমন থিয়েটার করব? শক্ত কথাটা সহজ করে বলাটাই তো খুব কঠিন, বলা যায় না, আমরা পারি না। রবীন্দ্রনাথের ইয়েতে সহজ কথা সহজভাবে বলা যায় না বলা। তো আমরা সহজ করে বলার চেষ্টা করেছি, তার কারণ যে আমি জানি যে আমার অডিয়েন্স কারা। খেটে খাওয়া মানুষ, মাঠে চাষ করা মানুষ, গ্রামে থাকা মানুষ, তাদের আমার তো প্রথম বিনোদন, ওটার বাইরে হয় না। বিনোদনটা যদি না থাকে তারপরে তো সারবত্তা। আমি কি বলতে চাইছি, যদি আমি প্রথমে বিনোদনটা দিয়ে বলি, তাহলে ওই যে মানুষের কথাগুলো বলছি, যে মানুষ সাধারণ মানুষ সারাদিন কাজকর্ম করে এসে আজকে থিয়েটার দেখতে যাব, আজকে ওদের কথায় নাটক দেখতে যাব, এই যে দেখতে এসে তাকে যদি আবার কিছু একটা এরকম মানে কি বলবো জটপাকি বাড়ি দিই, তাহলে সে বলবো বাবা আমি আর থিয়েটার, আমি গেলাম তো কোনো ফ্রেশ। এইবার কি আমার ফিলোসফির কথা আমাকে বলতেই, আমি বিশ্বাস করি যে আমার ফিলোসফিটা কিভাবে বলবো, আমি আমার মতো করে বলবো, তার মতো করে বলবো, সে যাতে চট করে বোঝে যে না দর্শনটা এইটা, আচ্ছা আচ্ছা এইটা। আমাদের মনে হয় দায়িত্ব এটা। আমি খুব কঠিন কথা কঠিন করে বলে এলাম, দাদা কেমন আছো থিয়েটার? হ্যাঁ আপনাদের ব্যাপারটা না একটু বেশ মানে ভালো, খুব ভালো, আপনারা বেশ। আর কিছু বলছেন না তিনি, কারণ তিনিও বোধহয় মাথা চুলকেছেন যে কি থিয়েটার দেখলাম এটা। আর আমি ওটা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যে আমি ওই মানুষগুলোর কাছে যাচ্ছি, কে আমার অডিয়েন্স, কে আমার টার্গেট, কাকে আমি বলবো আমার ফিলোসফির কথা, কে তারা, আমি বুঝে নেবো আমি তাদের জন্য। ওরা ওটা চায়, ওদেরকে আমি এইভাবে বোঝাবো। আমার প্রত্যেক নাটকে একটা করে ফিলোসফি থাকে, এমন নয় শুধু বিনোদনের থিয়েটার, মানে বিনোদন বলতে তো হাসি ঠাট্টা নয় বিষয়টা, বিনোদন অনেক কিছুভাবেই করতে পারা যায়। তোরাও বিনোদনের মধ্য দিয়ে অনেক কথা বলেছিস, আমরাও বিনোদনের মধ্য দিয়েই তো অনেক কথা বলি। আমাদের একটা নাটক আছে 6:1, যেটা 2050 সালে বা 60 সালে কি ঘটবে সেটা আমরা এখন 2020-তে বলছি। তো বলতে গিয়ে নাটকটা যখন লেখা হলো তখন মনে হলো যে এই বাবা এত ভারী ভারী কথা, এটা পুরো সায়েন্স ফিকশন, ন্যাচারালি সায়েন্স নিয়ে কথা, সায়েন্স ফিকশন নিয়ে কি হবে, মানুষ বুঝবে কি করে। তখন কিন্তু সঙ্গীতা তার একদম বিনোদনের মধ্যে দিয়ে আমরা খুব মজা করতে করতে, কমেডি করতে করতে আমরা বিষয়গুলো বলতে শুরু করলাম। মানুষ হাসতে হাসতে রিয়েলাইজ করছে যে না ঠিকই তো বলছে, আর ঠিক হলেও তাই। এখন বেরোচ্ছে না। তো এইটাই আমাদের থিয়েটারের বার্তা সবসময়। আচ্ছা শুভেন্দুবাবু, এই সবাই তো বলে কলকাতা সংস্কৃতির পীঠস্থান, তো তোমার কি মনে হয় মানে এই যে মফস্বলের বা গ্রামাঞ্চলের যে শিল্পীরা, তারা কি কলকাতায় গিয়ে যথাযথ সম্মান পায়? সম্মান পায় না, কথা বলা যায় না। তার কারণ হচ্ছে কলকাতায় যারা কাজ করেন তারা থিয়েটারের প্রাজ্ঞ মানুষ এবং লেজেন্ড। তা আমরাই তো কলকাতায় গিয়ে থিয়েটারটা করি, কারা করে? কলকাতার এত ভিড় কোথায়? আমাদের জেলা মফস্বল থেকেই তো মানুষ গিয়ে ওদের দলটা ভরাই, কারা করে? তারা এই আশায় যায়, যেমন যে আশায় আমি গিয়েছিলাম যে কলকাতায় থিয়েটার করে আমি আমার থিয়েটার করবো। সত্যি যদি তাদের মনে এই বাসনা থাকে যে আমি যাচ্ছি শান্তিপুর থেকে, কি আমি যাচ্ছি রানাঘাট থেকে, কি কৃষ্ণনগর থেকে কলকাতায় যাচ্ছি একটা দলে গিয়ে আমি কাজ শিখতে, এসে আমি আমার থিয়েটারকে উর্বর করব বা আমার মাটিকে উর্বর করব, এই ভাবনা নিয়ে যদি যায় তাহলে কেন সম্মান পাবে না? এবং শুধু তাই না, সে ঘুরে এসে যখন তার নিজের এলাকায় বা নিজের জেলায় কাজ করবে, সে ভালো কাজই তো করবে, অসম্মানের আমার মনে হয় না। তবে এটাও পাশাপাশি রয়েছে, মানে থাকে তো, এটা থাকলে ওটাও আছে। তো ওটা হচ্ছে যে আমরা সবাই সেলিব্রিটি হতে চাই, এখন যে ট্রেন্ড চলছে, আমরা সেলিব্রিটি হতে গিয়ে যেটা হয় কলকাতায় গেলাম কিন্তু আমি আর কৃষ্ণনগরে ফিরলাম না, ওখানেই অনেক নাম, ওখানে আমার যশ, ওখানে আমার সব, ও থাকবে কৃষ্ণনগর কি হবে, ও কৃষ্ণনগর যা হচ্ছে ঠিক আছে। ওই যে তার ভেতরে কিন্তু মফস্বলীয় চিন্তাটা এসে গেল,
সে কিন্তু একবার ভাবছে না যে আমি যদি আমার জায়গায় গিয়ে আমি আর একটা নান্দিকার তৈরি করতে পারি, আমি একটা থিয়েটার ওয়ার্কশপ, আমি একটা অন্য থিয়েটার তৈরি করব। আমি তো ওদের থেকেই শিক্ষা গ্রহণ করেছি। আমি একটা সায়ক তৈরি করব যেখানে থিয়েটারের কথা বলবো, আমি কি ওখানে উর্বর থিয়েটার করব, ভালো থিয়েটার করব, অসুবিধা কোথায়? সেটাই তো কাজ। বরং এটা অনেক বেশি সম্মানের, অনেক বেশি সম্মান করবে তখন মানুষ, যে দেখেছো উনি তো নান্দিকারে রুদ্রবাবুর কাছে ছিলেন, আচ্ছা ওখান থেকে এইসব শিখে এলেন, আহা এর ভালো থিয়েটার হচ্ছে, হ্যাঁ না? ওনারা তো আমাদের কাছে পণ্ডিত মানুষ, মাস্টার মশাই, তো ওইটা তো হতেই পারে। আচ্ছা, ধরো একটা সময় নাট্যশিল্পীদের যে সামাজিক সম্মানটা ছিল, তো তোমার কি মনে হয় সেটা এখনো আছে? কবে ছিল আর কবে আছে? এখনো তো বলে মানুষ নাটক ফাটক করিস, তা নাটক করি ফাটকও করি যখন, আর কি করা যায়? তো আমাদের সম্মান ছিল বলে আমার জানা নেই, আর আছে বা নেই সেটাও আমি বলতে পারবো না। কারণ আমি কাউকে দায়ী করি না এর জন্যে, আমরা নিজেরাই এর জন্য দায়ী। আমরা পারিনি মানুষকে বোঝাতে থিয়েটারটা কি। আমি মানে অপরাধ নেবেন না, আমাদের যারা থিয়েটার করেছেন জেলায় তারা তারটাই ভেবেছেন। আমি ওইভাবে কোনোদিন ভাবিনি। আমি ভেবেছি আমি 20টাকে নিয়ে বাঁচব, আমার পরিবার, আমার থিয়েটার, আমি তো আমার ছেলে মেয়েদের বলি যে তোদের কেউ নেই, সব ছেড়ে থিয়েটারে আয়, আমি তোদের বাবা, আমি তোদের প্রেমিক, আমি তোদের লাভার, আমি তোদের সব। সেইভাবে আমার সাথে মেশ। আমি কেন বলি? এই কারণে বলি, তুই ভালোবাসতে আমাকে বাস, আসলে আমাকে ভালোবাসিস না, তোরা এই শিল্পটাকে ভালোবাসিস, এই থিয়েটারটাকে ভালোবাসিস, এইটা তোদের আমার চাই। তোরা আমাকে প্রেমিক বল না, অসুবিধা কি আছে? আমাকে প্রেমিক বল, তোর বাইরে কোনো প্রেমিক দরকার নেই। তুই যে প্রেমটা আমায় দিবি তার পরিবর্তে তুই যা পাবি তুই সেটা ভাবতেই পারিস না, ভাবতেই পারিস না। এটা কেউ দিতে পারে না, এই থিয়েটার পারে, থিয়েটারই পারে। তা আমি কে? আমি কি ছিলাম? আজকে আমি ইন্টারভিউ দিচ্ছি, আজকে এত সেমিনার হচ্ছে, আমি বসে বসে রোজ ওই গোল চাকা ঘুরছে আর বলে যাচ্ছে, অর্ধেক বলছি আর ভ্যানিশ হয়ে যাচ্ছে। যাই হোক, এসব হচ্ছে প্যান্ডেমিক অবস্থায়, তো এত কথা বলছি, এত কিছু হচ্ছে, আমাকে নিয়ে অনুষ্ঠান হচ্ছে। তো আমি যদি থিয়েটার না করতাম, যদি আমি শুধু ওই কোম্পানির কেরানেই থাকতাম, হয়তো আমার কি বলবো প্রমোশন হতে হতে আমি হয়তো খুব বেশি হলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে ম্যানেজার হতে পারতাম। কে আমায় চিনত? তুই আমায় চিনতিস? কেউ না, কেউ চিনত না। আজকে আমরা আসামে গেলে আসামের মানুষ আমায় চেনে, দিল্লি গেলে দিল্লিতে আমাদের সব মানুষ আমাদের চেনে। কেন চেনে? আমি থিয়েটার করেছি, এইটার জন্য চেনে। তো এইগুলো না অনুভব করতে হয়, এগুলো চোখে দেখা যায় না। আমি সেই জন্য আমার ছেলে মেয়েদের সবাইকে বলি, তোদের যদি ভালোবাসতে হয়, প্রেম করতে হয়, আদর করতে হয়, সব আমায় করবি। তুই দেখবি তোরা যেটা পাবি সেটা অন্য কোনো প্রেমিককে ভালোবাসতে পাবি না। আচ্ছা শুভেন্দু, নেক্সট কোশ্চেন, যেটা হচ্ছে একটা সময় ছিল যখন থিয়েটার থেকে, মানে থিয়েটার মঞ্চ থেকে অভিনেতা সেলুলয়েডে নেওয়া হতো, ঠিক আছে? তো এখনো হয়তো হয়, কিন্তু সেটা কি শহর কেন্দ্রিক নয়? না না, সেটা নয়। তুই অরিজিনগুলো খুঁজে দেখবি কোনো একটা প্রত্যন্ত জায়গা থেকে উঠে এসেছে। না মানে সেটা কলকাতার থিয়েটার মানে কি? ব্যাপারটা হচ্ছে যে ধর আমি খুব নিয়ে বলি, অনির্বাণ আজকে খুব জনপ্রিয় অভিনেতা। সে কোথা থেকে বেরিয়েছে? সেই বেরিয়েছে মিনার্ভা রেপার্টরি থেকে। এটা একটা সরকারি উদ্যোগ ছিল, সেই সরকারি উদ্যোগে ওরা এসে ভর্তি হয় এবং কাজটা শেখে, কাজ করে বাইরে বেরিয়ে থিয়েটার এবং চলচ্চিত্র দুটোতেই দাপিয়ে বেড়াচ্ছে। আমাদের দেবশঙ্করের যে অরিজিনটা দেখ, দেবশঙ্কর কলকাতার ছেলে হলেও ও কিন্তু থিয়েটারটাই কিন্তু ওর কাছে প্রথম এবং শেষ অপশন ছিল। কারণ ওর বাবা যাত্রা শিল্পী ছিলেন, নিজে নান্দিকারে দীর্ঘ সময়, মানে ছোট থেকে বড় অবস্থায় নান্দিকারে। তো আমার মনে হয় যে এইটা না ভাগাভাগি করে হবে না, কারণ কলকাতায় গিয়ে হয়তো সে কাজ করে তার নাম হলো, সেটা হয়, কারণ ওটা তো আমাদের রাজ্যের রাজধানী। আমরা যেমন ধর থিয়েটার করি সারা বাংলা জুড়ে প্রত্যেকটা জেলায়, কলকাতাও একটা জেলা, আমরা গিয়ে একটা জেলায় থিয়েটার করিলাম, কিন্তু কলকাতা জেলায় একটা থিয়েটার করলাম। তো আমার আলাদা করে কিছু মনে হয় না, কলকাতার লোকেদের আলাদা পাকনা টাকনা থাকে এমন নয়। অনির্বাণ সম্ভবত মেদিনীপুরের ছেলে, সম্ভবত না, মেদিনীপুর তো, তবে মেদিনীপুর থেকে এসে করে, ওই তো অধিকারী কৌশিক, ও তো মেদিনীপুরের ছেলে। এরকম অনেক মানুষ আছে, আমাদের এইখানকার ছেলেপুলে আছে। আমার মনে হয় ওইটা আলাদা করে হয় না। আসলে ওখানে যেটা হয় সেটা হচ্ছে যে তোমার ওই
এক্সপোজারটা বেশি। এই জন্যই সবাই ওখানে দৌড়ে যায় বা ওখানে কাজ করে। আচ্ছা, একজন নাট্যশিল্পী আর একজন টেলিশিল্পী, মানে টলিশিল্পী, তার মধ্যে পার্থক্যটা কোথায়? টেলিশিল্পী আর নাট্যশিল্পী তফাৎ কিছু নেই। যদি সে থিয়েটার করে টেলিশিল্পী হয়ে থাকে তাহলে তার অগাধ কিছু হবে, আর যে শুধু টেলি করতে এসছে থিয়েটারের জ্ঞানগম্য নেই, তাহলে আমি বলবো তুলনা করা বৃথা, তুলনা হয়ই না। আচ্ছা শুভেন্দুবাবু, আমরা প্রথম থেকে শুনে এসেছি যে পেশাদারি থিয়েটার আর গ্রুপ থিয়েটার, তো এখন ইদানিং আবার শোনা যাচ্ছে যে কোম্পানি থিয়েটার। তো তোমার কি মনে হয় যে আজকের এই ডিজিটাল যুগে কোন থিয়েটারটা প্রাসঙ্গিক? এটা কোনো প্রশ্ন হলো? আচ্ছা, প্রাসঙ্গিক কোনো কিছুই কোনো কালই হয়নি। গ্রুপ থিয়েটার যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে জন্ম, তার গণনাট্য ভেঙে গ্রুপ থিয়েটার ইত্যাদি, নবনাট্য, গণনাট্য, গ্রুপ থিয়েটার, যেভাবে যে প্যাশনের জায়গায়, যে ফিলোসফিক্যাল এর জায়গা থেকে যখন থিয়েটার দলগুলো তৈরি হচ্ছে, তখনও কিন্তু এই পেশাদারিত্ব ইত্যাদি বা পেশা বিষয়টা কিন্তু ছিল না। তখন দুরকম থিয়েটার হতো কলকাতায়। একটা হচ্ছে এই থিয়েটার আমাদের, আর একটা হচ্ছে তোমার বোর্ড থিয়েটার, যাকে বলা হতো যে স্টাররা করতে, ওই শ্যামবাজার এরিয়াটায় এই ধরনের থিয়েটার হতো, যেখানে কি বলবো সিনেমার শিল্পীরা ওখানে গিয়ে ওখানে অর্থকরী একটা লেনদেন ছিল, মাইনে ছিল ইত্যাদি শুনেছি। আমাদের কিন্তু কোনোদিনই কিছু ছিল না। তাহলে দাঁড়ালোটা কি? দাঁড়ালোটা ওইটাই, মানে এইবার দেখা গেল যে বহু গ্রুপ থিয়েটারের শিল্পীরাই পরে কিন্তু স্টার হলো। তাদের পিছনটা দেখবি সবটাই কিন্তু ওই নবনাট্য, গণনাট্যের পিছনটা সব কিন্তু ওরই ফসল যে ফলালো সব কিন্তু ওইখান থেকেই আসা। অত এটা আলাদা কিছু নয়। যার ভেতরে ট্যালেন্ট থাকবে, যার ভেতরে পটেনশিয়ালিটি থাকবে, থিয়েটারের প্রতি তার যদি কি বলবো প্যাশন থাকবে, আমার মনে হয় যে কোনো সময় যে কেউ যে কোনো মিডিয়াতেই সে কাজ করতে পারে। আচ্ছা শুভেন্দু, এই কোভিড পরবর্তী সময়ে তুমি তোমার থিয়েটার নিয়ে কি ভাবছো? মুশকিল ভাবছি কি, মানে ভেবেই যাচ্ছিলাম আর কি, কোভিড পরে থিয়েটার হবে। আচ্ছা না হবে না মনে হচ্ছে। তোমার কি মনে হচ্ছে যে মানে আগের যে আমাদের থিয়েটারের যে স্পিড বা যে গতিটা ছিল, সেই গতিটা কোথাও বাধা পেল? হ্যাঁ, একটু বাধা তো পেলো। ওই যে প্রকৃতি বললো, বাবা অনেক দৌড় করিয়েছিস, একটু থামা দে, একটু থাম, জিরো, আবার দৌড়বি, একটু দম নিয়ে নে। তাহলে দম নেওয়াটা আমাদের কি কাজ? আমাদের এখন দলে ধর অনেকগুলো ছোট নাটক তৈরি হচ্ছে, বড় নাটক 3টে তৈরি হচ্ছে, এবং পুরনো নাটক রিভাইজ করা হচ্ছে বা পরপর শো আসবে। আমরা কিন্তু প্রস্তুত হয়ে আছি। আমার মনে হচ্ছে যে এই যে দম নেওয়াটা মানে হচ্ছে একটু বেশি করে অক্সিজেন বুকে ভরে নেওয়া আর প্রস্তুত করা নিজেদের। এই প্রস্তুতের জন্যই বোধহয় প্রকৃতি খুব পজিটিভ একটা জায়গা। সবাই নেগেটিভ বলছে, প্রথম দিন 15 আমি খুব নেগেটিভই ছিলাম, কিছু ভালো লাগছিল না, কিছু পারছিলাম না। এখনো যে খুব পারছি তা না, কিন্তু কোথাও কোথাও একটা হতাশা আমার চেপে ধরছিল। যাই হোক, সেটাকে কাটিয়ে বেরিয়ে আবার দলে সবাইকে চুরি করেই প্রায় আসা শুরু করেছে, কারণ খেলা আপনারা এখানে তো যাই হোক, আমি সেই ম্যানেজ করে এখানে মোটামুটি আমরা লুকিয়ে চুরিয়ে বসা শুরু করে দিয়েছিলাম। ওই মধ্যে হ্যাঁ, যেদিন একটু ফাঁক পাওয়া যাচ্ছে করে বসে গেল। তো আমাদের মনে হচ্ছে যে এই সময় আমরা নিজেদের প্রস্তুত করি, যেটা একটা অবসর, দীর্ঘ অবসর, 6 মাসের অবসর পেয়েছি, এই এতগুলো কাজ একসাথে করছি। তাছাড়াও আমরা কিছু অনলাইনে কাজ করলাম, সেমিনার করলাম, বাচ্চাদের নিয়ে একটা কাজ করলাম, অতিমারি এবং শিশু মনের সংকট আমরা করছি। খুব শিগগিরই আমরা এটাকে ইউটিউবে দিয়ে দেবো। এই ধরনের এর মধ্যে তো সম্ভবত ইছাপুর আলিয়ার পক্ষ থেকে একটা অনুনাটক প্রতিযোগিতা হলো। সেটা ওই নাট্যমৈত্রী বন্ধন বলে আমাদের এখানে একটা সংগঠন আছে, যেখানে 10টা দল এখানে আছি আমরা। তাদের মধ্যে থেকেই আমরা করলাম অনুনাটক, তাদের নিয়েই করি, তারাও কিছুটা এনগেজ রইল। এবং বিভিন্ন কাজকর্ম, ওই নাট্য সমন্বয় যেটা বানিয়েছি আমরা, নাট্যমৈত্রী বন্ধন, সারা বছর ধরে কোনো না কোনো কাজ আমরা করেছি। যেমন 31শে মে লকডাউনের মধ্যে আমরা কিন্তু একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম। সেই সময় ব্লাডের খুব স্ক্যাসিটি ছিল, মানে ব্লাড পাওয়া যাচ্ছিল না। এই অবস্থায় আমরা জানতে পেরে প্রায় 40 জন নাট্যকর্মী রক্ত দিল।
এটা ওরাও খুব অবাক হয়ে গেছে, যারা সাগর দত্ত থেকে এসেছিল তোদের আচ্ছা, আচ্ছা। তোদের পাড়া সাগর দত্ত। ওরা এসে না, ওরা ভেবেছে নাটকের দল, ওরা ভেবেছে কত হবে, 20-25 হবে, এরকম একটা ভেবে এসেছিল। তারপর ওরা তো রেডি হয়ে আসেনি, ওরা ওরকম ভেবে এসছে। তারপরে এখানে মোটামুটি আমাদের 40 জন রক্ত দিয়ে দিয়েছে, হ্যাঁ দিয়ে দিয়েছে। বাকি রয়ে গেল আরো কিছু রেজিস্টার হয়েছিল, কিন্তু তাদের কিছু কিছু ক্ষেত্রে বাদ চলে গেল, নানা রকম শারীরিক অসুবিধার জন্য আবার বাদও গেল। কিন্তু 40 জন দেওয়া হয়েছিল, ওরা খুব খুশি, ভীষণ। আচ্ছা শুভেন্দু, এই পর্বটা আমাদের মানে প্রথম যে একটা বড় ব্রড কোশ্চেন যাকে আমরা বলে থাকি, ব্রড কোশ্চেনটা এখানে শেষ করলাম। না, আমরা দলের ওই যে বললাম, দলের জন্মটা বলতে হবে। আচ্ছা, দলের জন্মটা বলতে হবে। জন্মটা বলতে হবে, কারণ একটা ব্যাপার আছে, যেটা আমার দল নয়। আচ্ছা আচ্ছা আমি হচ্ছে পালক পিতা। আচ্ছা এই দলটা আমি শুনেছি, বা যিনি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি বলেন যে 71-72 সালে কোনো এক সময় ওনার জন্ম হয়েছিল দলটা। আলিয়া নাট্য সংস্থার নাম ছিল, এবং শৌখিন নাট্য প্রযোজনা হতো, বছরে 1-2। সেই ওই সময়কার যে সমস্ত নাটক, বাতাসে বারুদ, গোলাপের রক্ত, এই ধরনের কিছু প্রযোজনা তারা করতেন এক সময়। আমি প্রথম অভিনয় করি অভিনেতা হিসেবে 1986 সালে। ওদের প্রতিযোগিতামূলক একটা নাটক ছিল, প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে, সেইখানে আমাকে আমি তার আগে থিয়েটার করি, পাড়ায় টাড়ায় থিয়েটার করি। তো উনি সন্তোষ ব্যানার্জি, এই দলের প্রতিষ্ঠাতা, তিনি আমাকে দেখেন এবং একটা জানাশোনা ছিল। উনি আমাকে দেখে বললেন যে আমার আলিয়াতে তুমি অভিনয় করো, তো শুধু অভিনয় করো। তখন আমি তো খেলছি, চাকরি করছি, কিন্তু যখন চাকরিতে ঢুকে গেছি 85 আমি চাকরিতে ঢুকে গেছি, 86-এ আমাকে প্রায় মাঠ থেকে তুলে তুলে নিয়ে গিয়ে রিহার্সাল করাতো। তো উনি করতে করতে 86, 87, 88, 89 এরকম একটা সময় 90 সালে আস্তে আস্তে আমি তখন কিন্তু আস্তে আস্তে এই অসীমদা বলছিলাম, অসীম ত্রিবেদীর ছত্রছায়ায় ঢুকে পড়েছি, এবং সিরিয়াস থিয়েটারে কিন্তু আমি মোটিভেটেড হয়ে গেছি। উনি মোটিভেট করছে না আমার সিরিয়াস থিয়েটার। তখন কিন্তু আমার মনে হচ্ছিল যে করলে আমি একটা ইনস্টিটিউশনাল ভাবনা চিন্তা থাকতে হবে, আমি কেন সময় ব্যয় করবো এখানে। যদি সময় ব্যয় করি তাহলে অন্য জায়গায় করবো, দুটো রোজগার হবে। যদি আমি এখানে সময় ব্যয় করি তাহলে কেন একটা শিক্ষাক্ষেত্র হয়ে উঠবে না। এই ভাবনাটা কিন্তু 90 দশক থেকে আমার ছিল। 90 দশকের শেষ প্রায়, হ্যাঁ, ডিসেম্বর আমি দায়িত্ব পাই। সেই অর্থে 30 বছর অতিক্রান্ত, এবং তিনি আমার কাঁধে দায়িত্ব দিলেন, দিয়ে এখনো তিনি আছেন জীবিত এবং আসেন মাঝে মাঝে, আমার সাথে এমনি যোগাযোগ আছে। তিনি থিয়েটার করেন না, কিন্তু তখন উনি ভেবেইছিলেন যে হয়তো আমার সাথে ওনার আমি যে লম্বা দৌড় চাইছিলাম, উনি হয়তো চাইছিলেন না। ওনার তখন অফিস, অন্যান্য কাজকর্ম ভীষণভাবে ব্যস্ত থাকা, সেই জায়গা থেকে উনি আমার কাঁধে দায়িত্বটা দিয়ে দিলেন, দিয়ে বললেন যে ঠিকঠাক কাঁধ বেছে দিয়েছি, এই কাঁধ এবার চলবে। তো উনিও এতটা ভাবেননি যে আলিয়া 30 বছর অতিক্রান্ত হয়ে যাবে আমার কাঁধে ভর করে, এটাও হয়তো উনি ভাবেননি। এটা আমি ওনার কাছে গ্রেটফুল যে উনি সেদিন আমার এরকম একটা দায়িত্ব দিয়েছিলেন, এবং আমি খুব সিরিয়াস থিয়েটারে ঢুকে পড়েছিলাম বলে আজকে আমার সব এত হিরোইন, এত হিরো সব আছে। আচ্ছা, আমি তোমাকে ওই র্যাপিড ফায়ার যা বলে থাকি আমরা, ঠিক আছে, একদম সোজা মানে দুটো ভাগে এটাকে ভাগ করেছি। এক হচ্ছে নাট্যকর্মী শুভেন্দু মজুমদার, আর একটা হচ্ছে ব্যক্তি শুভেন্দু মজুমদার। তো আগে প্রথমে নাট্যকর্মীটা দিই। আচ্ছা, ফার্স্ট যেটা কোশ্চেন হচ্ছে, তোমার দেখা পছন্দের 3টে নাটক। পছন্দ মানে তোমার দেখা যতগুলো নাটক আছে, কলকাতার নাটক, যে কোনো নাটক বলতে পারো। আমার পছন্দের নাটক প্রথমে হচ্ছে হনুয়া কাবিটা। আচ্ছা, ইউনিটি মালঞ্চ। আর আমি নাটক দেখে আমার কেমন যেন হয়ে গেছিল। তারপরে বলা যায় ছেঁড়া ক্যানভাস। তারপরে বলা যায় একটি নাটক, আমি অনেক ছোট তখন, ফিনিকের নাটকটার নাম না, ভয় তো পরে, অদ্ভুত নাটক ছিল, নামটা এক্ষুনি মনে করতে পারছি না। যাই হোক, গেল। তোমার পছন্দের 3জন নাট্য পরিচালক। এই তো বলবে না, মানে আমরা আমাদের জেলার থিয়েটার নিয়েই বলি, আমি কলকাতা থিয়েটার দিয়ে বলছি। আচ্ছা, কৌশিক চ্যাটার্জি, রঞ্জন রায়, দেবাশিস,
আর তিনজন ছিল, ও তিনজন হয়ে গেছে, তিনজন হয়ে গেছে। আরো আছে, আরো আছে। আচ্ছা, তোমার মানে ওদিক থেকে এদিকে গেলামই না তো। তোমার পছন্দের তিনজন মঞ্চ অভিনেতা? অবশ্যই গৌতম মুখার্জি। আমাদের এই ছোট নাটক, স্বল্প দৈর্ঘ্যের নাটককে পপুলার করার জন্য গৌতম মুখার্জি, ওনার তো অবদান এবং ইতিহাস ওনাকে ছাড়া লেখা হবেও না। এবং ওই সময়, যে সময় উনি থিয়েটার করছেন, ওই সময় 70-এর দশক, মানে খুব উত্তাল সময়, ওই সময় উনি থিয়েটার করছেন, আসলে ওনার নাম আসে। গৌতম মুখার্জি অবশ্যই। তার মধ্যে আছেন ভালো অভিনেতা রঞ্জনদা খুব ভালো অভিনেতা। আমাদের মুরারিদা ভালো অভিনেতা। তিনজন হয়ে গেছে, আরো ছিল। আচ্ছা ঠিক আছে, পাঁচটা করে বল, অন্তত পাঁচটা করে অপশন। আচ্ছা চলো, আমাদের জেলা মানে ফাটাফাটি। ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে, বাকি দুটো সান্ত্বনা পুরস্কার। ঠিক আছে, পছন্দের। আচ্ছা, পছন্দের তিনজন মঞ্চ অভিনেত্রী? অভিনেত্রী তো অবশ্যই মন্দিরা সোম। রাত্রি মানে আমাদের কৌশিক কাকুর ওয়াইফ, তাই তো? হ্যাঁ, রাত্রি। আরেকজন আছেন, মানে আমি তার নামটা একটু মনে করতে পারছি না, ওইখানেই বাড়ি, ব্যান্ডেলি ওখানে বাড়ি। ব্যান্ডেলের সবার নাম জয়শ্রী সম্ভবত, উনি অনেক পুরোনো দিনের অভিনেত্রী। জয়শ্রী নাম ছিল, টাইটেলটা এক্ষুনি বলতে পারছি না। আমার দেখা মানে ওই সময়, মানে আমরা যে সময় বড় হচ্ছি ওই সময়কার। একটু ক্ষমা করবেন না, এই র্যাপিড ফায়ার থেকে বেরিয়ে একটা প্রশ্ন করছি, যেটা হচ্ছে তুমি যে বলো না সবাই মিলে একত্রে কাজ করা, তো তোমরা এই যে ধরো এত যে দল আমাদের মফস্বলের, তো তোমরা এরকম কখনো ভাবনা চিন্তা এসছে? হ্যাঁ, যে আমরা সবাই মিলে একটা কাজ করি। আমরা ভেবেছি, অনেকবার ভেবেছি, কিন্তু ঘন্টাটা বাঁধবে কে? বিড়ালের আসলে ওই বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, এটা হয়ে ওঠেনি। তার কারণ হচ্ছে দল নিয়ে আমরা সবাই ব্যস্ত। আর তারপরে রেপার্টারি হয়ে যাবার পর থেকে তো মানে কি বলবো, থিয়েটারের থেকে বেশি কাগজ তৈরি করতে হচ্ছে। এত ব্যস্ত হয়ে গেলাম আমরা। আমাদের ভেতরে আছে, যখন তোরা এসে সমস্ত দলের দায়িত্বগুলো নিবি, আমরা যখন বয়স হয়ে যাবে 60-50-র উপরে চলে যাব, তখন এইটা বোধহয় সম্ভব হবে। মানে এই প্রজন্ম এসে যখন এই দলগুলোকে ধরবে, তখন আমরা বৃদ্ধ, ওই বৃদ্ধরা মিলে একটা কিছু। তোমার পছন্দের দুজন আবহ শিল্পী? আবহ শিল্পী তো সত্যি খুব ভালো, মানে যারা মেক করে, তৈরি করার মধ্যে আমি তো নগেনদাকে অবশ্যই বলবো। নগেন দত্ত, আমাদের জেলার বহু দল নগেনদার কাছে বলা যায় কৃতজ্ঞ। নগেনদা এত ভালো কাজ করেছেন, মানে ইয়ে নিয়ে। আরেকজন ছিলেন রামপদ মাঝি, ওপারে থাকতেন, মারা গেছেন, জেলার কাজ করেছেন। আমি এই দুটো নাম জেলাতে বলতে পারি। এখন তো দিশারি করছে, এখন শুভদীপ করছে। তোমার পছন্দের দুজন আলোক শিল্পী? আলোক শিল্পী আমার খুব ফেভারিট হচ্ছে, মানে আমি ওই জায়গায় যাচ্ছি না, আমি কলকাতা বাদ দিয়ে বলছি। আমার তো জয়ন্ত জেলা। আচ্ছা, ও যত ভালো করছে, মানে করতো, আমার সাথে কাজ করছে, এবং জেলার অনেক দলই ওর কাছে কাজ করাচ্ছে। বাদল দা ভীষণ ভালো মানুষ, বাদল দাস, ভাবা যায় না। বাদল দা মানুষ হিসেবে বাদল দা দারুণ। আচ্ছা, তোমার পছন্দের দুজন মঞ্চ শিল্পী? নীলাভ চট্টোপাধ্যায়, আর হচ্ছে হিরণময় মিত্র, উনি খুব ভালো। আচ্ছা, এবারে তাহলে যাই হচ্ছে ব্যক্তি শুভেন্দু মজুমদার। ইলিশ না চিংড়ি? চিংড়ি। পাহাড় না সমুদ্র? পাহাড়। মিষ্টি না দই? দই। ডাইরেক্টর না অ্যাক্টর? অ্যাক্টর। গল্পের বই না সিনেমা? সিনেমা। পাঞ্জাবি না শার্ট? পাঞ্জাবি। গান না কবিতা? গান। খাওয়া না ঘোড়া? শেষ হলো আমাদের প্রথম পর্ব। তো দয়া করে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবভিয়াসলি আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের এই শো। এবং এটা যেহেতু আমাদের প্রথম পর্ব, যদি কোনো কিছু আপনাদের খামতি লেগে থাকে তাহলে পরে সেটা আমাদেরকে জানাবেন, আমরা আমাদের নিজেদের ভুল শুধরে নেব। এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে যত পারবেন শেয়ার করবেন। ধন্যবাদ।